ইরানের সাথে আমেরিকা ও ইসরায়েলের যে যুদ্ধ, এটা তো দিন দিন ভয়ঙ্কর পরিণতির দিকে যাচ্ছে। দিন দিন আরও যুদ্ধের পরিধি পরিসর আরও বেড়ে যাচ্ছে এবং এতে করে গোটা পৃথিবীতে অর্থনৈতিক টালমাটাল একটা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। অর্থাৎ যুদ্ধ করছে ওরা, কিন্তু এর পরিণতি ভোগ করবে সারা দুনিয়ার মানুষ। বিশেষ করে এখন যদি তেলের দাম 100, 150, $200 হয়ে যাবে ব্যারেল প্রতি, তাহলে কি অবস্থাটা হবে চিন্তা করতেও তো গা শিউরে ওঠে, তাই না? তো যাই হোক, আসল কথা হচ্ছে যে এখন কথা হচ্ছে এই যুদ্ধটা কিভাবে থামবে এবং কে আসলে থামাতে পারে। তো আমেরিকারই একজন উচ্চপদস্থ কর্মকর্তা, যিনি নাকি অবশ্য প্রাক্তন, এখন কর্মরত না, প্রাক্তন, ম্যাকগ্রেগর উনি বলেছেন এই দুনিয়াতে এই যুদ্ধটা থামাতে পারে একমাত্র ভারতের নরেন্দ্র মোদী এখন যদি ডোনাল্ড ট্রাম্পের সাথে যোগাযোগ করে কথাবার্তা বলে, তাহলে হয়তো এই যুদ্ধটা থামানো সম্ভব। এছাড়া এই পৃথিবীতে আর কোনো দেশের কোনো নেতার নেই, সেই প্রভাব নাই যারা নাকি যুদ্ধটা শেষ করতে পারে। কথাটা শুনতে মমিন মুসলমানদের অবশ্যই পছন্দ হলো না, কারণ ভারতের একজন মুশরেক নেতা নরেন্দ্র মোদী, যাকে নাকি বাংলাদেশের তৌহিদি জনতা ভয়ঙ্কর রকম ঘৃণা করে। এখন সেই ভদ্রলোকের যদি এই ক্ষমতা থাকে যে এই যুদ্ধ থামানোর, তাহলে তার মান ইজ্জত অনেক উপরে উঠে যায়। এটা তো মমিন মুসলমান তথা তৌহিদি জনতা কোনোভাবেই মেনে নিতে পারে না, তাই না? কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে মমিন মুসলমানরা কি মানলো আর না মানলো, তাতে তো আর জগৎ চলে না, তাই না? ঘটনা হচ্ছে নরেন্দ্র মোদী কেন এই কাজটা, যদি এই ডোনাল্ড ট্রাম্পের সাথে যদি যোগাযোগ করে, কথাবার্তা বলে এবং যুদ্ধের ব্যাপারে যদি একটা ফয়সালায় আসার জন্য যদি অনুরোধ করে, অর্থাৎ মধ্যস্থতা করে, তাহলে এই ঘটনা ঘটা সম্ভব, অর্থাৎ যুদ্ধ থামানো সম্ভব। কেন? কারণ হচ্ছে এই ভারতই একমাত্র দেশ দুনিয়াতে যার সাথে এই আমেরিকা, ইসরায়েল এবং এই ইরান সবার সাথে একটা চমৎকার ভালো সম্পর্ক আছে। তার মধ্যে ইসরায়েলের সাথে তো একেবারে গলায় গলায় সম্পর্ক, তাই না? আবার ওদিকে ইরানের সাথেও কিন্তু বিশাল সম্পর্ক, আবার আমেরিকার সাথেও কিন্তু বেশ ভালো সম্পর্ক, তাই না? পৃথিবীতে এই একই সাথে এই তিনটা দেশের সাথে ভালো সম্পর্ক পৃথিবীতে অন্য কোনো দেশের নাই। পৃথিবীর অন্য কোনো দেশের সাথে এত ভালো সম্পর্ক নাই। আর যদি থাকেও, সেই দেশগুলো হয়তো ছোটোখাটো দেশ, যাদের আসলে কোনো প্রভাব প্রতিপত্তি, মানে কূটনৈতিক যে প্রভাব প্রতিপত্তি যেটা বলে, ওইগুলো কোনো কিছুই নেই। যেমন ধরেন যে এর আগে আমরা দেখছি যে এই কাতার, বাহরাইন, কাতার, ওমান, এই সমস্ত দেশ কিন্তু একসময় নেগোসিয়েশন করার চেষ্টা করছিল যে যুদ্ধ যাতে না হয়। তারপরে সুইজারল্যান্ডও ওই মিটিং হচ্ছিল আমেরিকার সাথে এই ইরানের। তো ওই মিটিং চলাকালীন অবস্থায় তো যুদ্ধ শুরু হয়ে গেছে, তাই না? এখন ভারত এমন একটা দেশ, এটা অত্যন্ত বিশাল একটা গণতান্ত্রিক রাষ্ট্র, সারা পৃথিবী ভারতের দিকে তাকিয়ে আছে, তার বিশাল বাজারের দিকে, তাই না? তাদের পণ্য তারা ভারতীয় বাজারে ঢুকাবে। অর্থাৎ ভারত আস্তে 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 নিজেদের প্রভাব প্রতিপত্তি কিন্তু অনেক বাড়িয়ে ফেলছে। আর কূটনৈতিক স্তরে তাদের দক্ষতা, তাদের যে যোগ্যতা এবং একই সঙ্গে প্রভাব, সব কিছুই কিন্তু এখন একটা অন্য মাত্রায় চলে গেছে। অতীতে ভারতের এই ধরনের প্রভাব প্রতিপত্তি কিন্তু ছিল না। ভারতই একমাত্র প্রভাবশালী দেশ এই পৃথিবীতে বর্তমানে, যার সাথে সমান তালে ইরান, ইসরায়েল এবং আমেরিকার একেবারে দৌরম মহরম সম্পর্ক। অতএব যুদ্ধ তো অলরেডি 15-16 দিন হয়ে গেছে। ইরানের ক্ষতি যা করার এই ইসরায়েল আর আমেরিকা করে তো ফেলছেই। তাদের তো একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল যে তারা বস্তুতে ইরানের কতটুকু কী ক্ষতি টতি করবে, এই লক্ষ্য উদ্দেশ্য তো ছিল। তো অলরেডি কিন্তু তারা সেটা প্রায়, আমার ধারণা যে 90% তারা অ্যাচিভ করে ফেলছে। তাদের মূল লক্ষ্য ছিল যে পারমাণবিক যে গবেষণাগারটার যেগুলো আছে সেগুলোকে ক্ষতিগ্রস্ত করা, ধ্বংস করা। তারপরে এই ইরান যে ব্যালিস্টিক মিসাইলের তাদের যে কারখানা বা ফ্যাসিলিটি ছিল, তারপরে তাদের যে স্পেস রিসার্চ সেন্টার ছিল, সব কিন্তু অলরেডি ধ্বংস করে ফেলছে, তাই না? এছাড়াও তেলের ডিপো ধ্বংস করছে, শত ওই মিসাইল লঞ্চার ধ্বংস করছে। করে নাই কি, ইরানকে পুরো পঙ্গু করে ফেলছে। অর্থাৎ
আমেরিকা এবং ইসরায়েলের যে লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল সেটা কিন্তু সেটা কিন্তু অলরেডি তারা সফল হয়ে গেছে, এটা বলা যায়। অর্থাৎ এখানে আর অতিরিক্ত বোমা টোমা মারার খুব একটা বেশি জায়গা আছে বলে মনে হয় না। এবং সেই জন্যে কিন্তু 2 দিন আগে ডোনাল্ড ট্রাম্প একটা সাক্ষাৎকারে কিন্তু বলছে যে খার্ক দ্বীপে যে মিলিটারি ইনস্টলেশন ছিল, মিলিটারি ডিপ্লয়মেন্ট যেগুলো ছিল, এগুলো সব আমরা ধ্বংস করে ফেলছি। তবে এখন যদি 2-1টা বোমা আমরা মারি, মজা করার জন্য মারতে পারি, এরকম। অর্থাৎ আর লক্ষ্যবস্তু তেমন নাই, যেগুলো ছিল সব অলরেডি ডেস্ট্রয়েড, এবং তারা এখন শুধুমাত্র মজার জন্য 2-1টা বোমা টোমা মিজাইল মারতে পারে, এরকম। পরিস্থিতি যদি এরকমই হয় তাহলে তো যুদ্ধ আর প্রলম্বিত করার এখানে তো কোনো সুযোগ নেই, তাই না? এখন ইরান, ডোনাল্ড ট্রাম্প চায় যে ইরান একেবারে শর্তহীনভাবে ডোনাল্ড ট্রাম্পের কাছে একেবারে সারেন্ডার করুক। ঘটনা তো আসলে ওইরকম হয় না। ইরান একটা প্রাচীন ঐতিহ্যের, একটা সভ্যতার একটা দেশ, তাই না? তাদের অনেক অহংকার আছে। আমেরিকার তো এই ধরনের প্রাচীন কোনো ঐতিহ্য নাই। ইরানের যে পারস্য সভ্যতা কেন্দ্রিক যে বিশাল ঐতিহ্য আছে, যেটা নিয়ে তারা গর্ব অহংকার করতে পারে, আমেরিকার কি ওই ধরনের কোনো কিছু আছে? কিছুই নেই। আমেরিকা বরং আধুনিককালে এসে নানা রকম এ দিন সে দিন, হ্যান দিন ত্যান দিন, নানা কিছু তারা কিন্তু করার চেষ্টা করে তাদের নিজস্ব একটা কৃষ্টি কালচার তৈরি করার চেষ্টা লিপ্ত আছে। কিন্তু ইরানের তো এগুলো কোনো কিছু দরকার নেই। অর্থাৎ সেই ইরান একেবারে নিঃশর্তভাবে আমেরিকার কাছে সারেন্ডার করবে, এটা তো হয় না। অর্থাৎ তারাও চাচ্ছে যুদ্ধ থামুক, কিন্তু একটা সম্মানজনক একটা পজিশন বজায় রেখে, তাই না? তো এই কাজটাই করতে পারে কিন্তু এই ভারতের নরেন্দ্র মোদী যদি এখন ডোনাল্ড ট্রাম্পের সাথে আলাপ করে, তারপরে এদিকে আবার মাসুদ পেজেশকিয়ানের সাথে আলাপ করে, আবার ওদিকে যদি বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে আলাপ করে, তাহলে আসলেই যুদ্ধ থামানো সম্ভব, যেটা নাকি এই আমেরিকার প্রাক্তন একজন সেনা কর্মকর্তা ম্যাকগ্রেগর উনি বলছেন। উনি তো আর গাঁজা খেয়ে কথাটা বলেন নাই, উনি নিজেও তো যেহেতু একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা ছিলেন আমেরিকা, ওনার তো জিওপলিটিক্স সম্পর্কে খুব ভালো ধারণা বা আইডিয়া আছে, তাই না? কিন্তু প্রশ্ন হচ্ছে নরেন্দ্র মোদী আগায় যাবে কিনা। আসলে নরেন্দ্র মোদী অবশ্যই আগায় যাবে যদি তার এই ধরনের কনফিডেন্স থাকে যে হ্যাঁ, সে যদি সব পক্ষের সাথে যোগাযোগ করে এবং সবাই যদি যুদ্ধ থামানোর ব্যাপারে রাজি হয়, এই ধরনের যদি একটা কনফিডেন্স তার থাকে, তাহলে হয়তো বা নরেন্দ্র মোদী এগোতে পারে। তবে আমার ধারণা, দেখবেন যে 2-4 দিনের মধ্যেই নরেন্দ্র মোদী, আমার মনে হয় যে নড়াচড়া দেওয়া শুরু করে দিবে। এছাড়া কিন্তু গতিও নেই, কারণ অলরেডি কিন্তু তেলের দামটা বেড়ে একটা মেসাকার পরিস্থিতির দিকে যাচ্ছে, তাই না? তো এইটা যদি হয়, গোটা পৃথিবী ভোগবে এবং ভারত তো অবশ্যই ভোগবে। তো আমার কাছে মনে হয় যে নরেন্দ্র মোদীর মান সম্মান এবং প্রভাব প্রতিপত্তি আরও কিছুটা উচ্চে তুলে ধরার জন্যে বা উচ্চে তুলে উঠানোর জন্যে একটা মোক্ষম সুযোগ তার সামনে চলে আসছে। এখন দেখা যাক উনি সেই কাজটা করেন কিনা। আমরা অপেক্ষাতে থাকলাম। ধন্যবাদ।